তোর মতো থার্ড ক্লাস মেয়েকে এই আসিফ মাহমুদ নিজের বউ হিসেবে কখনোই মেনে নিবে না। লজ্জা করে না নিজের বড় বোনের হাজবেন্ডের জন্য ফুলশয্যার খাটে বসে থাকতে? এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা, তা না হলে তোকে আমি বারান্দা দিয়ে ফেলে দেব। নিস্তব্ধ নীরবতার মাঝে আসিফের কর্কশ কথাগুলো শুনে যাচ্ছিল এশা। সে মাথা নিচু করে রেখেছে যাতে করে আসিফ তার চোখের পানি না দেখতে পায়। আসিফের বলা কথা বোধগম্য হওয়ার সাথে সাথেই নিজে থেকে বিছানা থেকে উঠে দরজার দিকে যায়। লাল রঙের বেনারসি ভারী ভারী গহনাতে এশাকে বেশ মানিয়েছে, কিন্তু তার এই ভুবন মোহিনী রূপ আসিফের চোখে যেন ধরাই দিল না। আসিফ এক সাইডে সরে এশাকে যাওয়ার জন্য জায়গা করে দিল। আসিফকে পাশ করার সময় এশা হঠাৎই দাঁড়িয়ে পড়ে, যা দেখে আসিফ খানিকটা বিরক্ত হয়ে যায় এবং বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে নাকি? বাড়ির কেউ দেখে ফেললে কি জবাব দিব? কেন, তুই না সত্যবাদী যুধিষ্ঠির, সত্যিটা বলবি যে আমার বর বাসরাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওরা যদি আপনাকে কিছু বলে? আসিফ রেগে তার সর্বশক্তি দিয়ে ঈশার বাম হাতটা চেপে ধরে আর অন্য হাত দিয়ে ঈশার চোয়ালটা তুলে ধরে। এক্ষুনি নিজেকে আমার বউ ভাবা শুরু করেছিস? দায়িত্ব পালন করা শুরু করেছিস? আমাকেও যা ইচ্ছা তাই বলুক, তাতে তোর কি রে? হ্যাঁ, ভুলে যাবি না আমি কখনোই তোকে স্বীকৃতি দেব না। তোকে দেখলে আমার অসহ্য লাগে, তোর ছায়া মারাতেও আমার ঘেন্না লাগে। যা, বের হ আমার রুম থেকে, আমাকে দরদ দেখাতে এসেছে। আসিফ এটুকু বলেই বল প্রয়োগ করে ঈশাকে ছেড়ে দিল। এশা রুম থেকে বের হতেই ঠাস করে দরজাটা আটকে দেয় আসিফ। আসিফের রুমের সামনে বসে গভীর চিন্তায় মগ্ন এশা। রাতটা কাটানোর মতো একটা জায়গা দরকার তার। এই ভারী শাড়িতে খুবই অস্বস্তি বোধ করছে সে। অনেকটা চিন্তা করার পর এশার দাদির কথা মনে পড়ল তার। তার একমাত্র শান্তির জায়গা। আস্তে করে উঠে দাদির রুমের দিকে হাঁটে। আশা করি দাদি এখনো ঘুমায়নি। রাতের নিরালা পরিবেশটা ভুতুড়ে হয়ে উঠেছে ঈশার পায়ের নুপুরের অবিচ্ছন্ন ঝনঝন শব্দে। এইসবই এশার বড় বোন শাওনের জন্য গড়িয়েছে। তখন তো তিনি জানতেন না যে তাদের আদরের বড় মেয়ে বিয়ে বাড়ির সকলের মুখে চুনকালি মেখে আসর থেকে এইভাবে পালিয়ে যাবে। পরিবারের সম্মান রক্ষার্থে তখন এশাকে বলি দেওয়া হয়। এমন একজনের সাথে তার বিয়ে দেওয়া হয় যার চোখের কাঁটা হলো এশা। দাদির রুমের দরজার ফাঁক দিয়ে আলোর ছটা দেখলে এশার স্বস্তি ফিরে আসে। যাই হোক, দাদির রুমে আজকে রাতটা কাটিয়ে দেওয়া যাবে, কালকের কথা সে কালকে ভাববে। এশা দরজা খুলতেই দেখে দাদি কালকে পান খাওয়ার সুপারি কেটে রাখছেন। এই অসময়ে এই অবস্থায় এশাকে দেখে তিনি বেশ অবাক হন। হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে আসতে চাইলে এশা তাকে বাধা দেয়। এ কি দাদি, কি করো? পড়ে গেলে তো হাত পা ভাঙবে। এশামণি, তুই এখানে কি করছিস? আজকের দিনে বরকে রুমে একলা ফেলে কেন চলে এসেছিস? আজকের দিনে তো বরকে ভালো করে আঁচলে বেঁধে রাখার দিন। আজকের রাতে তাকে ভালোভাবে নিজের কাছে বেঁধে রাখতে পারলে সারা জীবন এই বন্ধন ভাঙবার নয়। দাদির কথা শুনে এশা আবারও অশ্রুসিক্ত হয়ে পড়ে। সে তো চেয়েছিল একটা সুখের সংসার করতে, কিন্তু তার বিপরীতে থাকা মানুষটা যে আজও তার প্রাক্তন স্মৃতির আঁকড়ে ধরে বসে আছে। কি করে নিজের মায়ায় বাঁধবে তাকে? ও, বুঝেছি, ওই আসিফটা আবারও পাগলামো করেছে, তাই তো? আমি ওকে বকে দেব নে। ওর সাহস কত বড় আমার এশামণিকে কান্না করায়। দাদি, আজকের রাতটা তোমার রুমে একটু থাকতে দিবে? এশার কণ্ঠে একটা করুণতা ছিল যা তার দাদিকে স্পর্শ করে। তাই কিছু না বলে এশাকে নিজের রুমে ঢুকিয়ে দরজাটা আটকে দেয়। তুই চিন্তা করিস না এশামণি, আসিফ তোকে নিজে থেকেই একদিন আপন করে নিবে। দেখে নিস, ওর মাথা থেকে ওই শাওন ছাকচুন্নিটা নামবেই নামবে। তুই আর কাঁদিস না বোন আমার। আসিফ কাল সারা রাত বাসায় ছিল না, আর তুই বউ হয়ে সেটা জানিসও না। কোথায় ছিলি কালকে যে জলজ্যান্ত একটা ছেলে বাসায় নেই, এটা তোর চোখে পড়েনি? নিজের শাশুড়ির কাছ থেকে এমন একটা কথা শুনে লজ্জায় মাথা নিচু করে রেখেছে এশা। তাকে যে কাল রাতে বাসর ঘর থেকে আসিফই বের করে দিয়েছে সেটা বলতেও পারছে না। আবার বললেও কেউ তা বিশ্বাস করবে না। কি হলো, চুপ করে আছিস কেন?
আমার ছেলেটা কোথায়? বড় বোন এক কেলেঙ্কারি লাগিয়েছে, আর ছোটটা এসেছে আমার সাজানো সংসার তছনছ করতে। বড় মা, আসলে উনি তো কি মানে করছিস? আর একদম আমাকে মা বলে ডাকবি না। বড় ভুল করেছি আমি আমার ছেলের সাথে তোর মতো এক কালনাগিনীর বিয়ে দিয়ে। কাল ওই মুখপুরি পালানোর খবর পাওয়ার সাথে সাথেই যদি বাড়ি ফিরে আসতাম না, তাহলে আজকে আমার ছেলেটাকে এইভাবে পথে পথে ঘুরে বেড়াতে হতো না। এসা আর কোনো কথা বলে না, কেবলই মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। এশাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আসিফের মায়ের রাগের মাত্রা আরো বেড়ে যায়। এখনো এখানে দাঁড়িয়ে আছিস? দূর হ আমার চোখের সামনে থেকে। এশা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ধীর পায়ে ওই স্থান ত্যাগ করে। যত সব আপদ। ট্রেনের জানালার পাশের ছিটে বসে নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন এক পরিবেশে বসে আছে সার্জিস। স্থির হয়ে বসে থাকলেও তার দৃষ্টি ট্রেনের বাইরের গতিশীল প্রকৃতিতে বিস্তৃত। চায়ের কাপে শেষ চুমুকটা দেওয়ার পর ঘড়িতে সময়টা দেখে নেয়, আর মাত্র কয়েকটা মিনিট, তারপর সে পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে, তার জন্য অপেক্ষারত এক মানুষের কাছে। সার্জিস লক্ষ্য করে তার পাশে বসে থাকা ব্যক্তির চোখে মুখে কেমন যেন বিরক্তির ছাপ লেগে আছে। সবার সাথে সখ্যতা করা তার স্বভাব, তাই সে ভাবে একটু বার্তা বলে লোকটার মনটা ভালো করে দেওয়া যাক। গলাটা ঝেড়ে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে পাশে বসে থাকা লোকটিকে জিজ্ঞাসা করে, ভাই, আপনার নাম কি? আসিফ। আপনার? সার্জিস। তা ভাই, কোথায় থাকেন? এই তো কাছেই, পরের স্টেশনেই নামবো। আরে, আমিও তো পরের স্টেশনে নামবো, তবে আমি এখানকার বাসিন্দা না, একটা বিশেষ কাজে এসেছি। ও, ভাইয়ের মনটা মনে হয় বিশেষ ভালো না আজকে। আসিফ মুখে একটা তাচ্ছিলের হাসি নিয়ে বলে, জীবনের অক্সিজেন হারিয়ে গেলে জীবন বড়ই বিষাদ লাগে ভাই। বেঁচে থেকেও মনে হয় মারা গেছি। দোয়া করি আপনি আপনার জীবনের অক্সিজেন আবারও যেন ফেরত পান। আমিও আমার জীবনের অক্সিজেনের কাছেই যাচ্ছি। অনেকদিন তাকে অপেক্ষা করিয়েছি, এখন একেবারে নিজের কাছে নিয়ে আসব। এভাবে টুকটাক কথা বলতে বলতে তাদের নামার স্টেশন চলে আসে। ট্রেন থেকে নেমে যে যার গন্তব্যের দিকে হাঁটা দেয়। আঙ্কেল, আপনি আমাকে না জানিয়ে এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনি জানেন না আমি এশাকে ভালোবাসি? তাহলে এশার সাথে অন্য একজনের বিয়ে কিভাবে আপনি দিতে পারলেন? সার্জিস বাবা, তুমি মাথা ঠান্ডা করো। দেখো, ওই সময় আমার কিছুই করার ছিল না। চোখে অন্ধকার দেখছিলাম। মান সম্মান রক্ষার খাতিরে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনার এই ঠুনকো মান সম্মানের জন্য আপনি আমার আর এশার ভালোবাসাকে কোরবানি করেছেন। আপনার নিজের মেয়েকে কোরবানি করেছেন। আপনি জানেন, অন্য কাউকে এশার পক্ষে নিজের স্বামী হিসাবে গ্রহণ করা আদৌ সম্ভব নয়। তাও কিভাবে পারলেন এই জঘন্য কাজটা করতে? আসিফ, তুই কাউকে না বলে কোথায় গিয়েছিলি বলতো? জানিস না আমার চিন্তা হয় তোকে নিয়ে। তার উপরে এক কালনাগিনীকে নিয়ে এসেছিস বাপের কথায়। একটা ইমার্জেন্সি অপারেশনের জন্য কালকে অনেক রাতে আমাকে জানানো হয়েছে। তখন তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো, তাই আর তোমাদেরকে ডাকিনি। ভেবেছিলাম তোমরা ঘুম থেকে ওঠার আগেই আসতে পারবো, কিন্তু ট্রেন লেট করায় দেরি হয়ে গেছে। আমার ছেলেটা খেটে খেটে চোখ মুখ শুকিয়ে ফেলেছে, আর ওই যে নবাব জাবদি তো পায়ের উপরে পা তুলে আমার ছেলের রক্ত জল করা টাকায় গান্ডে পিণ্ডে গিলছে। বাবা আমার, একটা কথা রাখবি? তুই ওকে বিদায় করে দে বাবা। এসব কি বলছো মা? তোমার মাথা ঠিক আছে? কাল মাত্র বিয়ে করে ওকে এই বাড়িতে এনেছি, আর আজকেই ওকে কিভাবে বাড়ি পাঠিয়ে দিব? কিভাবে দিবি এটা তুই আর তোর দয়াল বাপ বুঝবি। ওই মেয়েকে দেখলেই আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। সেই কখন থেকে স্বামী বাসায় নেই, আর এই মেয়ের কোনো হেলদোলই নেই। বিনা চিন্তায় এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। হয়েছে মা, থামো। তুমি এত চিন্তা করো না, তোমার শরীর খারাপ করবে। কিছুদিন যাক, ডিভোর্স পেপারটা রেডি হলেই আমি ওকে বাসায় দিয়ে আসব। ছাদে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে এশা। একজনের কথা তার খুব বেশি মনে পড়ছে। কাল সে যদি তার বাড়িতে উপস্থিত থাকতো, তাহলে এশাকে আজকের দিনটা দেখতে হতো না। এই বাসায় আসার পর থেকেই এশার চোখের পানি যেন তার একমাত্র সঙ্গী হয়ে উঠেছে। এশা কখনোই ভাবতে পারেনি যে তার জীবনটা এমন বেরঙিন হয়ে উঠবে। সারা বাড়িতে এশাকে খুঁজে না পেয়ে আসিফ শেষে
ছাদে এসে তাকে দেখতে পায়। একে সারা রাত না ঘুমানোর জন্য মেজাজটা তো তিরিক্ষি হয়ে আছে, তার উপরে এশাকে খোঁজার জন্য সারা বাড়িতে তাকে দেখতে হয়েছে। এশাকে পেছন থেকে ডাকতে যাওয়ার আগ মুহূর্তে সে দেখতে পায় এশা অসীমে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে, যা আসিফের রাগকে আরো এক ধাপ বাড়িয়ে দেয়। পেছন থেকে হঠাৎ কেউ শক্ত করে চুলের মুঠি টেনে ধরায়। ভীষণ অবাক হয় এশা। পেছনের মানুষটার দিকে তাকিয়ে আরো বেশি অবাক হয় সে। আসিফ ছোট থেকেই তাকে সহ্য করতে পারে না, তাই এশাকে বিনা কারণেই অপমান করা, কটু কথা বলা যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল। এশাও সেটা মেনে নিয়েছিল, কিন্তু আসিফ কখনো তার গায়ে হাত তোলেনি। আজ প্রথম সে তার গায়ে হাত তুলেছে। ছাদে দাঁড়িয়ে কুমিরের কান্না কেঁদে পুরো মহল্লাকে দেখাতে চাস আমরা তোকে নির্যাতন করছি? তুই ভীষণ মনে কষ্টে আছিস, তাই তো? তোকে আমরা খেতে দেই না, থাকতে দেই না। বাহ, নিজের মুখে নিজেদের গুণগুলো প্রকাশ করার ক্ষমতা আছে আপনার, জেনে খুশি হলাম। কি বলতে চাস তুই? আমি তোকে খেতে দেই না, থাকতে দেই না? সেটা তো আপনি আর আপনার মাই সত্যিকারে জানেন। কাল আমাকে ঘর থেকে বের করে দেওয়ার সময় একবারও চিন্তা করেছেন আমি রাতটা কোথায় কাটাবো? আর আপনার না তো আমাকে না বলেই দিয়েছেন এই বাড়িতে অন্ন স্পর্শ করা নিষেধ। আমার মা যা করেছে বেশ করেছে। তুই কি আশা করছিস তোর মতো একটা চরিত্রহীন মেয়েকে আমরা না কোলে করে তুলে খাওয়াবো, আদর যত্ন করব? তুই চরিত্রহীন বলেই চাচা তোকে আমার ঘাড়ে গছিয়েছে। তাহলে শাওন আপুও ভালো করেছে নাহিদ ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে। আপনার মতো অমানুষকে বিয়ে করলে ওর জীবনটাও তো নষ্ট হয়ে যেত। আপনি আর আপনার মা মিলে আমার বোনটাকে নরকে পাঠিয়ে দিতেন। প্রায় আধা ঘন্টা বেল্টের বাড়ি খেয়ে আর সারা দিন না খাওয়া অবস্থায় একটা বদ্ধ অন্ধকার রুমে বন্ধা থাকা অবস্থায় এশার প্রাণটা যেন দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তীব্র ব্যথা, দম বন্ধকর পরিবেশ যেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এশার চারপাশে তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছে না। ছোটবেলা থেকেই এই একটা বিষয় খুবই ভয় পায় এশা। তার কাছে এখন চোখ খুললেও যা না তা খুলেও যায়। গলা ছেড়ে চিৎকার করার মতো শক্তিও তার শরীরে অবশিষ্ট নেই। এশার চোখ দিয়ে কেবলই অশ্রুধারা বয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা মুহূর্তেই তার জীবন যে এত ওলট পালট হয়ে যাবে সে আন্দাজও করতে পারেনি। সদ্য বিবাহিত স্বামীর হতে এত বেধড়ক মার কোনো মেয়ে প্রত্যাশার যোগ্য না। আসিফ তাকে বেল্টের বাড়ি দিয়েও শান্ত হয়নি। চুলের মুঠি ধরে বাড়ির সকলের সামনে দিয়ে টানতে টানতে ছাদের চিলে কোঠার ঘরে এনে বন্ধ করে দিয়েছে। কেউ কিছুই বলেনি, বললে ভুল হবে। এশার শাশুড়ি নিজের ছেলের কাজে বেশ খুশিই হয়। তিনি বারবার বলেছিলেন এশাকে যেন তার বাসা থেকে বের করে দেওয়া হয়। হে আল্লাহ, প্লিজ আমাকে তুমি এই আগুনের কুণ্ডলি থেকে বাঁচাও। আমি যে আর পারছি না। এশাকে ওপরে রেখে আসিফ নিজের রুমের বিছানায় শান্তিতে শুয়ে থাকে। বুকের জ্বালা মিটিয়ে তার অনেক ভালো লাগছে। সেই ইচ্ছে করেই এশাকে ওই রুমে বন্ধ করে দিয়েছে, কারণ সে জানতো এশা অন্ধকারকে অনেক ভয় পায়। আমার মুখে মুখে তর্ক করার শাস্তি ভোগ কর। থাক, পড়ে থাক ওই চিলে কোঠায়। পাক্কা 2 দিন পর তোকে আমি মুক্তি দিব। তোকে চোখের সামনে দেখতে দেখতে চোখগুলো আমার পচে গিয়েছিল। তোর শরীরের বাজে গন্ধ আমার রুমে, এমনকি সারা বাড়িতে ছড়িয়েছিল। এখন একটু শান্তি লাগছে। আসিফ ঘুমের দেশে তলিয়ে যাওয়ার আগেই কারো চিৎকার চেঁচামেচিতে ঘুমের ঘোরটা কেটে যায়। বিরক্ত নিয়ে সে নিচে নামে কি হয়েছে সেটা দেখার জন্য। নিচে গিয়ে যাদের দেখলো তাদের দেখার জন্য আসিফ তৈরি ছিল না। তার চাচা অর্থাৎ এশার বাবা আর হাসনাত মানে এশার ভাই এসেছে। হাসনাতকে দেখে যেন আসিফের মাথায় আরো রাগ চেপে বসে। তারা সবাইকে জিজ্ঞাসা করছে যে এশা কোথায়, কিন্তু কেউ ঠিকমতো তাদের উত্তর দিচ্ছে না, বরং আসিফের মা তাদের সাথে খারাপ ব্যবহার করছে। আসিফ দ্রুত পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। হাসনাতকে এক দফা রাগী লুক দিয়ে চাচার দিকে তাকিয়ে নিজের মুখটা শক্ত করে। কি ব্যাপার চাচা, ভর দুপুরে আমাদের বাড়িতে এই রাস্তার ছেলেকে নিয়ে এসে অসভ্যতার মতো চিলাচিলি করছেন? এই পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে।
যদিও আপনারা তো মান সম্মানের কোনো তোয়াক্কা করেনই না। নিজের ছেলের বয়সী ভাতিজার মুখে নিজের সম্পর্কে এমন কটু কথা শুনে বেশ লজ্জা পায় এশার বাবা। মুখ শুকিয়ে কালো হয়ে যায় তার। হাসনাতের চোখ যেন রাগে লাল হয়ে উঠেছে। সে এবার আসিফের সামনাসামনি দাঁড়িয়ে বলে, চাচাকে সম্মান দিয়ে কথা বল আসিফ, ভুলে যাস না উনি তোর বাবার সমান। ওনার আবার সম্মান? যার এক মেয়ে বিয়ের রাতে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আর অন্যজন রাস্তার ছেলেদের সাথে ঢলাঢলি করে, তারপর যাই থাকুক না কেন, মান সম্মান বলতে তো আর কিছুই থাকে না। হাসনাত আসিফের কথাগুলো শুনতেই আসিফের কলার চেপে ধরে। তোর বলার কথা সব উত্তর আমি তোকে ফিরিয়ে দেব। তার আগে বল, আমার বোন এশা কোথায়? আমার বিয়ে করা বউ কোথায় সেটা আমি তোকে কেন বলবো? তুই কে রে? এতিমের বাচ্চা, চিনিস না জানিস না, একজনের বাসায় থাকিস, আবার আমাকে এসে থ্রেট দিচ্ছিস? আসিফ, তোকে আমি জানি এশা আপু কোথায় আছে। সকলে পেছনে ফিরে দেখে আসিফের ছোট বোন তন্নি দাঁড়িয়ে আছে। তন্নিই মূলত এশার বাবাকে খবর দিয়েছে এশাকে বাঁচানোর জন্য। তাই আজ এশার বাবা তার পালক ছেলে হাসনাতকে নিয়ে এসেছে। আপু ওপরের চিলে কোঠায় আছে। ভাইয়া আপুকে দরজা বন্ধ করে রেখেছে। তন্নি জানে, আর তার কপালে অনেক মার আছে। অলরেডি আসিফ ও তার মা তন্নির দিকে রাগে লোক দিচ্ছে। তাও আপুকে সে অনেক ভালোবাসে, তার জন্য এতটুকু করাই যায়। এশার বাবা কথাটা শোনা মাত্রই দৌড়ে ওপরে চলে যায়। হাসনাতও তাকে অনুসরণ করে। চিলে কোঠার দরজাটা খুলতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় নোংরা মেঝেতে পড়ে থাকতে দেখে কেঁদে ফেলেন এশার বাবা। তাড়াতাড়ি করে নিজের মেয়ের মাথাটা কোলের ওপরে রেখে পানির ঝাপটা দেন। এই সময় তিনি খেয়াল করেন তার মেয়ের সারা শরীরে লাল দাগ, কিছুগুলো আবার নীল বর্ণও ধারণ করেছে। তার বুঝতে বাকি থাকে না যে তার মেয়ের সাথে কতটা পৈশাচিক নির্যাতন করা হয়েছে। এশা চোখ খুলতেই নিজের বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে ধরে কাঁদতে থাকে। মা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিস। বাবা, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলো, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ঠান্ডা পরিবেশে নিজের বিছানায় বেশ শান্তিতে ঘুমিয়ে আছে এশা। দেখে মনে হচ্ছে সে গত এক সপ্তাহ ধরে ঘুমায়নি। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। কিন্তু সাদা চামড়ার ওপর ক্ষত চিহ্নের দাগগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। নীলচে দাগগুলো যেন তার রূপকে অনড়ম্বর করার চেষ্টাই করছে। কিন্তু ভুবন মোহিনী রূপের কাছে এই সামান্য দাগ কিছুই না। অ্যাট লাস্ট সার্জিসের কাছে সব অবস্থায় তার এশা সবচেয়ে আকর্ষণীয় নারী। সেই কখন থেকে দুই পায়ের ওপর ভর দিয়ে উবু হয়ে দেখছে এশাকে, কিন্তু মনের পিপাসা যেন মিটছেই না। এই 2 দিন তার কাছে 200 বছর সমান। এক পাশে হালকা ল্যাম্পের আলো ছাড়া সারা ঘরে আর কোনো আলোর উৎস না থাকায় চারপাশে অন্ধকারই বলা যায়। তাই জ্ঞান ফেরার পর চোখ খুলতেই এশার তেমন কোনো সমস্যা হয়নি। চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় আরো এক জোড়া চোখে দেখা মিলল। অসীম বিস্তীর্ণ স্নিগ্ধতা, মুগ্ধতা আর ভালোবাসার জানান দেয় এটাই হচ্ছে সার্জিস। এশাকে জেগে উঠতে দেখে সার্জিস তার কাছে এগিয়ে যায়। এশাকে জেগে উঠতে দেখে সার্জিস তার কিছুটা কাছে যায়, কিন্তু অন্যবারের মতো স্পর্শ করে না। শতে হলেও সে এখন অন্য আরেকজনের স্ত্রী। কেবল মুখটা ভার করে জিজ্ঞাসা করে, ঠিক আছো? এশা প্রতি উত্তরে শুধু মাথা নাড়ায়। সার্জিসকে রুম থেকে বের হতে দেখলে এশা তাকে বাধা দেয়। আর কিছু জিজ্ঞাসা করার নেই তোমার? জিজ্ঞাসা করার পথ তো তুমিই বন্ধ করে দিয়েছ। 2 দিন অপেক্ষা করার সহ্য ক্ষমতা হারিয়েছিলে, তাই আজ তোমাকে যে কোনো বিষয় জিজ্ঞাসা করাটাই বৃথা। যদি বলি পরিবারের চাপ, পরিস্থিতির শিকার আমি, তাহলেও কি ছেড়ে যাবে আমাকে? সার্জিস কোনো কথা বলে না, উল্টো ঘুরে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এশা বিছানা থেকে উঠে ধীর পায়ে সার্জিসকে পেছন থেকে জড়িয়ে ধরে। এই মন শরীর সবকিছুই তোমার। অন্য কোনো পুরুষ সেটা পাওয়ার আগে জানবে আমার মৃত্যু হয়ে গেছে। তোমার অধিকার আমি কখনোই নষ্ট হতে দেইনি। তাও কি আমাকে ছেড়ে চলে যাবে? সার্জিস আর থাকতে পারে না। এশাকে নিজের বক্ষ পিঞ্জরে বন্দি করে নেয়।
নিজের প্রাণ ভোমরাকে নিজের বুকে আবার ফিরতে পেয়ে স্বর্গ সুখ অনুভব করে। দুই হাতের আঙ্গুল দিয়ে চুলগুলোকে কানের পাশে গুজে কপালে আলতো করে একটা চুমু খায়। ধুর পাগলি, রাগ করিনি, একটু অভিমান হয়েছিল। এশাকে ছাড়া সার্জিস অপূর্ণ। যে কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। সত্যি বলছি, আমার মন শরীরে শুধুই তুমি, আর কেউ নেই। আমি বিশ্বাস করি তোমাকে এশা। আমি জানি এশার মনে সার্জিস ছাড়া আর কেউ নেই। কোর্টে দুই চেয়ারে বসে আছে এশা আর আসিফ। আজ তাদের ডিভোর্সের তারিখ পড়েছে। সবকিছু ঠিকঠাকভাবে মিটে গেলে আজই তাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে। এশা মনে মনে অনেক খুশি। এই অনাকাঙ্ক্ষিত শিকলের হাত থেকে আজ সে মুক্তি পাবে। ঘর বাঁধতে পারবে তার ভালোবাসার মানুষটার সাথে। কোর্টে আসার পর থেকেই আসিফ মুখটা নিচু করে রেখেছে, যার দরুন একবার এশার সাথে তার চোকাচুকি হয়েছে। তাতে এশার কিছু যায় আসে না। আসিফকে সে জীবনে আর কখনো দেখতে চায় না। এশা ইসলাম, আপনি কি আসিফ মাহমুদকে তালাক দিতে রাজি? রাজি। কিন্তু আমি এশাকে তালাক দিতে রাজি নই। আসিফের দিকে হতভম্বের মতো তাকিয়ে আছে এশা। উপস্থিত সবাই কানা ঘোষা শুরু করেছে। এশার মনে হচ্ছে সে এক কল্পনায় আছে। অত্যাধিক শখ খেলে চোখের সামনে ঘটা বাস্তবতাগুলোকে কল্পনা মনে হয়। এশার ক্ষেত্রেও তাই ঘটছে। আসিফ এবার মুখ তুলে তাকায় এশার দিকে। চোখ দুটা পানিতে ছলছল করছে। আসিফকে এই অবস্থায় এই প্রথম দেখছে এশা। চোখগুলো তার অসহায়ত্ব আর অনুতাপের প্রতীক। আমি এশাকে তালাক দিতে রাজি নই। আসিফের কথাগুলো এশার কর্ণপাত হতেই সে রেগে যায়। হুট করে দাঁড়িয়ে টেবিলে একটা কিল মেরে বলে, আর কত কষ্ট, আর কত যন্ত্রণা দিতে চান আপনি আমাকে? আপনি এতটা নিষ্ঠুর জানা ছিল না। আজ এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি করুন। এশাকে রেগে যেতে দেখে অন্যরা সবাই তাকে শান্ত হতে বলে। বিচারকরা তাদেরকে বলে, আসিফ একমত না হলে এই তালাক সম্ভব না, তাই তাদের কথা বলে একমত হওয়া উচিত। আজ আসিফের দ্বিমতের জন্য তাদের তালাক সম্পন্ন হয় না। সবাই চলে গেলে আসিফ নিজেই আসে রুহির কাছে। কি ভেবেছিস তুই আমার কাছ থেকে এত সহজে মুক্তি পেয়ে যাবি? বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে রাখবি, আমি কাল সকালে তোকে নিয়ে যাব। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি জোর করলেই হলো, আমি আপনার কথা শুনবো না। আমার বাসায় চলে আসলে তো ওই রাস্তার ছেলেটার সাথে ফষ্টি নষ্টি করতে পারবি না, তাই যেতে মন চাইবে না, এটাই তো স্বাভাবিক। বিবাহিত হওয়া সত্ত্বেও একটা পরপুরুষের প্রতি তোর ছুকছুকানি কেন বলো তো? আপনাকে আমি উত্তর দিতে বাধ্য নই। আর খবরদার, সার্জিসকে নিয়ে আপনার রাস্তার ছেলে বলে ডাকবেন না। রাস্তার ছেলে ও না, আপনি। কথাটা বলেই এশা রাগে গজগজ করতে করতে কোর্টের বাহিরে চলে আসে। আসিফ এখনো ঠায় দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। এশাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এত সহজে তোর মুক্তি নেই রে এশা। তুই যেমন আমাকে তোর মায়া থেকে মুক্তি দিচ্ছিস না, তেমনি আমিও তোকে আমার মোহ থেকে মুক্তি দিব না। তোমার আবার পড়াশোনা শুরু করা উচিত এশা। এশা অবাক চোখে সার্জিসের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে এই ছেলেটাকে বলে যাচ্ছিল কোর্টে তার সাথে কি হয়েছে, আসিফ কি বলেছে। সেই কথার উত্তর স্বরূপ সার্জিস এমন একটা অপ্রাসঙ্গিক কথা বলবে ভাবতে পারেনি। হঠাৎ পড়াশোনার কথা তুললেন যে? নিজের পায়ে দাঁড়া, তাহলে কেউ তোমাকে অপমান করতে পারবে না। পৃথিবীর সবাই কি বলল কি ভাবলো আমার তাতে কিছুই যায় আসে না। তাহলে আর কোথায় তোমার যায় আসে? আপনার কথায়। সার্জিস এশার দিকে ফিরে বসে, মুখটাকে হাত দিয়ে স্পর্শ করে ঠোঁটে একটা চুমু খায়। ভালোবাসো আমাকে? অনেক। শীতকালের হিমেল হাওয়া রুমের মধ্যে হুড়মুড় করে বয়ে যাওয়া এশার বিছানা থেকে উঠে বারান্দায় যায় দরজাটা আটকে দেওয়ার জন্য। তখন ভোর 5:30। এশা বাইরের দিকে দেখতে পায় রাস্তার কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। ঈশা প্রথমে খানিকটা ভয় পেলেও তার চোখে মানুষটির মুখটা স্পষ্ট হলে ভীষণ অবাক হয় সে। সাথে সাথেই চোখ মুখ শক্ত হয়ে যায় তার। এশা জোরে শব্দ করে দরজাটা লাগিয়ে দেয়।
সেই রাত 12টা থেকে এশাদের বাসার সামনে এশাকে একবার দেখার জন্য অপেক্ষা করছিল আসিফ। এশার সাথে কথা বলাটা তার ভীষণ দরকার, কিন্তু রাত গভীর হওয়ার পরও এশার দেখা মিলল না আসিফের। তার বাসায় গিয়ে এশার সাথে দেখা করতে চাওয়ার সাহসও আসিফের হয়ে ওঠে না। নিরুপায় হয়ে হাড় কাঁপানো শীতের মাঝে এশার জন্য অপেক্ষা করতে থাকে। তীব্র শীতে যখন তার হাতগুলো জমে যাচ্ছিল, তখন তার মনে বারবার 5 বছর আগের একটা ঘটনা সামনে আসতে থাকে। 5 বছর আগে এবার শীতে এশা আর আসিফের পরিবারের সকলে তাদের গ্রামের বাড়িতে ঘুরতে যায়। আসিফ যাবে শুনে এশা কিছুতেই যেতে চাচ্ছিল না, কারণ সেখানে বিনা কারণে তাকে তাচ্ছিল্যের শিকার হতে হয়। কিন্তু শাওনের অনুরোধে মুখে এশা যেতে রাজি হয়ে যায়। আসিফদের দাদা বাড়ির সামনে একটা পুকুর হয়েছে। এশা তার দাদা বাড়িতে প্রবেশ করার সময় ওই পুকুরটা দেখতে পায়। পুকুরের পানিতে ভেসে বেড়ানো কয়েকটা রাজহাঁস দেখে তার বড় বোনের কাছে বায়না ধরে ওই পুকুর থেকে একটা রাজহাঁস তাকে এনে দিতে। শাওন তাকে বুঝিয়ে পারছে না যে এখন পুকুরের পানি অনেক ঠান্ডা, হাঁসগুলো পানি থেকে ওঠার পর তাকে এনে দিতে। এশার চিৎকার চেঁচামেচিতে আসিফ অনেক বিরক্ত হয়। সে এশাকে শাওনের কাছ থেকে টেনে নিয়ে সেই পুকুরে ফেলে দেয়। এশার বয়স তখন প্রায় 12 বছর। সাঁতার না পারায় ঠান্ডা পানিতে দাপাদাপি করতে থাকে সে। এখন পানিতে দাপাদাপি করছিস কেন? যা, হাঁসগুলোর কাছে যা। যত সব উন্মাদ নিয়ে ঘুরতে এসেছি। কথাটা বলেই আসিফ বাড়ির ভেতরে ঢুকে যায়। এদিকে এশা আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে পুকুরের গভীরে। ভাগ্যিস হাসনাত সেদিন এশাকে বাঁচিয়ে নিয়েছিল, তা না হলে হয়তো আজকে এশাকে হারাতে হতো তাদের। এশাকে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে শাওন, তার শরীরে বরফের মতো জমে গেছে। শাওন, তাড়াতাড়ি এশার কাপড় বদলে দে। পানিতে ভেজা কাপড় এশার তাপমাত্রা আরো কমিয়ে দিবে। শাওন হাসনাতের কথা মতো এশাকে নিজের রুমে নিয়ে গিয়ে তার কাপড়টা বদলে দেয়। এই ঘটনাটা জানাজানি হলে এশা তার বাবা মাকে বলে যে সে পিছলে পুকুরে পড়ে গিয়েছিল। আসিফ প্রথমে ভয়ে ছিল, কারণ তার বাবা মা যদি জানতে পারে যে এশার এই অবস্থার জন্য আসিফ দায়ী, তাহলে তার পিঠের ছাল তুলে ফেলবেন উনি। এশা নিজের ওপর সকল দোষ তুলে নিলে আসিফ হাফ ছেড়ে বাসে, কিন্তু এতে এশার প্রতি কোনো ধরনের স্নেহ জন্মায় না, বরং এশার এই কাজটা তার কাছে নিজেকে মহৎ বানানোর কৌশল মনে করে। বর্তমান আজ স্মৃতিগুলো মনের মাঝে উকি দিলে আসিফ বুঝতে পারে এশার মনে আসিফের প্রতি সম্মান শ্রদ্ধার কমতি ছিল না। সে নিজেই সেই জায়গাটা নষ্ট করেছে, যা হয়তো পুনরুদ্ধার করা হয়তো আর কখনোই সম্ভব নয়। 5টা বছর পর আসিফ উপলব্ধি করতে পারে পুকুরের পানি কতটা ঠান্ডা ছিল। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, যা হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তোর কাছ থেকে ক্ষমা আদায় করেই ছাড়বো, আর তোকেও। সকালের নাস্তা শেষে এশার বাবা এশার হাতে একটা ভার্সিটির ফর্ম দেয়। হাসনাত যেই ভার্সিটির প্রফেসর, সেই ভার্সিটিতেই তাকে ভর্তি করেছে এশার বাবা। কারণ কালকের ঘটনা তিনি প্রত্যক্ষ পর্যবেক্ষণ করে বুঝেছেন যে আসিফ এখন প্রায়শ এশাকে জ্বালাতন করবে। তিনি চান না নিজের মেয়ের কাছে আর অপরাধী হতে। আসিফের সাথে ডিভোর্স হতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তিনি চান সার্জিসের সাথে এশার বিয়ে দিতে। তার জন্য আসিফের সংস্পর্শ থেকে এশাকে দূরে রাখতে হবে। এশা তো খুব খুশি যে আবার তার পড়ালেখা শুরু করতে পারবে ভেবে। সে নিজের বিছানায় শুয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ তার মনে পড়ে আজকে গাছগুলোতে পানি দেওয়া হয়নি, তাই সে ঝাঁঝরি নিয়ে গাছগুলোকে পানি দিতে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে আসিফকে পূর্বের জায়গায় দেখে আশ্চর্য হয় এশা। মুখটা অন্যদিকে ঘুরিয়ে গাছগুলোকে পানি দিতে থাকে সে। এদিকে এশাকে দেখতে পেয়ে আসিফ চিল্লিয়ে ওঠে, এশা প্লিজ, এবার নিচে আয়, তোর সাথে একটা দরকারি কথা আছে, তুই না আসলে আমি এখান থেকে যাব না। আসিফের কথাগুলো এশার কানে যায় ঠিকই, কিন্তু এশা না শোনার ভান করে আবারও বারান্দা থেকে চলে যায়। আসিফ মন খারাপ করে রাস্তার পাশেই বসে থাকে। সে বুঝতে পারে এশা তার সাথে কথা বলতে চায় না, আর চাইবেই বা কেন? সে ছোট থেকে এশার সাথে যা যা করেছে, তারপর তাকে এশার চক্ষুশূল মনে করা উচিত। কিন্তু তারপর আসিফকে অবাক করে দিয়ে এশা তার সামনে এসে দাঁড়ায়।
এশাকে দেখে আসিফ উঠে দাঁড়ায়। কি বলতে চানটা কি? তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হন। আশেপাশের কেউ দেখে ফেললে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তোর চরিত্র নিয়ে কথা বলা মানুষ তো আমি। আমি তো তোকে খারাপ চরিত্রের মেয়ে বলে অপমান করতাম সব সময়। আপনার কথা শেষ হলে আমি আসছি। এশা পেছনে ফিরে চলে যেতে নিলে আসিফ দ্রুত বেগে এশার হাতটা ধরে ফেলে। আসিফের স্পর্শ নিজের ত্বকে অনুভব করতেই এশার পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগী চোখে একবার নিজের হাতের দিকে তাকিয়ে আসিফের দিকে তাকায়, আর প্রায়ই সাথে সাথেই হাতটা ঝাড়া দিয়ে নিজেকে আসিফের কাছ থেকে ছাড়িয়ে নেয়। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? কিছু বলি না বলে কি ভেবেছেন যা খুশি তাই করবেন আর আমি মেনে নিব? আমি দুঃখিত, কিন্তু ধর্ম ও আইন অনুযায়ী এখনো তুমি আমার বিবাহিত স্ত্রী, আর তোমাকে স্পর্শ করার অধিকার আমার এখনো আছে এশা। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, এখন সেটার সংশোধন করতে চাচ্ছি। আমি বুঝতে পারছি না তুই কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছিস নিজের থেকে। ছোট থেকেই এই আজ পর্যন্ত কতবার আমার সাথে আপনি খারাপ ব্যবহার করেছিলেন আপনার হিসাব আছে? সত্যি বলতে আমার কাছেও নেই। একটা সরির মাধ্যমে কি সব ঠিক হয়ে যায়? অন্য আরেকজনকে ভালোবাসা সত্ত্বেও আপনাদের মান সম্মানের খাতিরে আমি আপনাকে বিয়ে করেছি। তখন যদি আপনি আপনাকে কাছে টেনে নিতেন তবে আজ আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। বইয়ের মর্যাদা তো দূরের কথা, মানুষ হিসাবে সম্মানও কখনো আমি আপনার থেকে পাইনি। এসা আমি বলছি তো আমি ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আর কখনো তোর সাথে এমন খারাপ ব্যবহার করব না। প্লিজ ওই সার্জিসকে ছেড়ে আমার কাছে চলে আয়। তোকে সুখী রাখার সব কিছু আমার কাছে আছে, কিন্তু সার্জিসের কাছে নেই। একটা স্ত্রী তার স্বামীর কাছে টাকা পয়সা গহনা এইসব কিছুই চায় না, শুধু চাই একটু ভালোবাসা, বিশ্বাস, সম্মান। সেই সব কিছুই সার্জিসের কাছে আসে, যেটা আপনার কাছে নেই। কাউকে সত্যিকারের ভালোবাসতে হলে একটা ভালো মনের দরকার হয়। আপনার কি সেটা আছে? আসিফ চুপ করে যায়। এসা আসিফের নিস্তব্ধতা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বাসার ভেতরে চলে যায়। এসা চলে গেলে আসিফ রাগে কাঁপতে থাকে, রাগে চোখ মুখ লাল হয়ে যায়। আমাকে ফিরিয়ে দিলি তুই? এই আসিফ মাহমুদকে ফিরিয়ে দিলি, তাও ওই রাস্তার ছেলেটার জন্য? কি ভেবেছিস ভালোবেসে তোকে নিজের কাছে নিতে চাচ্ছি? আসিফ তোর মতো থার্ড ক্লাস মেয়েকে কখনোই ভালোবাসবে না। তোকে ফিরিয়ে নেওয়ার এই আকুতি শুধুমাত্র অনুশোচনার বশে। তোর প্রতি করা অন্যায়গুলো আমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল, তাই তোকে ফিরিয়ে নিতে এসেছিলাম। কিন্তু কুকুরের পাতে কখনোই ঘি হজম হয় না, তাই ওই রাস্তার ছেলেটাকে তুই আপন করে নিলি। ভালো ভালো, ওই সার্জিসকে যদি আমি শায়েস্তা করতে না পারি না, তবে আমার নামও আসিফ মাহমুদ নয়। রাস্তার পাশে একটা ফুলের দোকান থেকে কিছু লাল গোলাপ কিনেছে সার্জিস। কয়েকদিন ধরে এশার সাথে দেখা হয় না, তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজ এশার সাথে দেখা করবে আর তার চাকরি হওয়ার সংবাদটা দিবে। খালি হাতে এশার সামনে যেতে লজ্জা লাগে সার্জিসের। পড়ালেখা শেষে প্রায় 4 বছর বেকার ছিল সে। এই সময়টা টিউশনি আর পার্ট টাইম জব করে নিজের ভরণ পোষণ চালাতো। তাই সাহস করে এশার বাবাকে তাদের বিয়ের বিষয়টা নিয়ে কিছুই বলতে পারেনি। তোমার উপার্জন নেই, আমার মেয়েকে কি খাওয়াবে, এই প্রশ্নের সম্মুখীন হতে না চাওয়ায় সে এতদিন চুপ ছিল। কিন্তু আজ তার বলতে বাধা নেই যে সে এশাকে বিয়ে করতে চায়। দোকান থেকে গোলাপের তোড়াটা হাতে করে বের হলে সে সামনে একটা কালো মাইক্রো দেখতে পায়। ব্যাপারটা তেমন একটা পাত্তা না দিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মাথার পেছনে কোনো শক্ত বস্তুর জোরে আঘাত অনুভব করে সে। চোখের দৃষ্টি আস্তে আস্তে ঝাপসা হতে থাকে, ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে সার্জিস। আমি এশাকে না পেলে আর কাউকেই পেতে দেব না। প্রায় 10 বার কল করা দেওয়ার পরেও সার্জিসের ফোনটা বন্ধ পেল এশা। মনে মনে আপনা আপনি দুশ্চিন্তার উদয় হতে থাকে। ভর দুপুরে কোনো মানুষটা কেন মোবাইলটা বন্ধ করে বসে থাকে? মনের কোণে ভয়টা কাটানোর জন্য এশার সার্জিসের বাড়িতে কল করে। সার্জিসের আপন বলতে তার দাদি ছাড়া আর কেউ নেই। ছোট থেকে দাদির কাছেই মানুষ সে।
ফোনের ওপাশে এশার কণ্ঠ শুনে দাদি কাঁদো কাঁদো গলায় বলে ওঠেন, এশা মা, সার্জিস দাদু ভাই কি তোমার বাসায়? সেই সাত সকালে বেরিয়ে হয়েছিল না খেয়ে, তারপর আর কোনো খোঁজ নেই, কলটাও ধরছে না। দাদির কথাগুলো উপলব্ধি করতেই এশার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার অচেতন মন যা ভাবছিল তাই সত্যি, সার্জিসের একটা বিপদ হয়েছে। কোনো রকমে নিজেকে সামলে কণ্ঠে নিয়ে হাসি বজায় রেখে চেষ্টা করে বলল, দাদি, সার্জিস আমার বাসায়, ওর মোবাইলের চার্জ শেষ, তাই আমাকে বলল যে আপনাকে জানিয়ে দিতে। আপনি চিন্তা করবেন না, ওর আজকে বাসায় যেতে দেরি হবে। তোমার সাথে থাকলে আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, আমি রাখি তাহলে। বয়স্ক মানুষটার চিন্তা বাড়াতে চায়নি এশা, তাই জেনে শুনেই আজ তাকে মিথ্যা বলতে হলো। কিন্তু এখন কোথায় খুঁজে পাবে সে সার্জিসকে? অনেকক্ষণ ভাববার পর তার নাহিদের কথা মনে পড়ল। দুলাভাই নাহিদ এই এলাকার পুলিশ অফিসার, তার কাছে সাহায্য চাওয়া যায়। শাওনের সাথে বাড়ির সকলের যোগাযোগ ছিন্ন হলেও এশার সাথে সে এখনো যোগাযোগ রেখেছে। সকলের অগোচরেই তার সাথে প্রায়ই কথা হয় এশার। এক মুহূর্ত দেরি না করে এশা কল লিস্ট থেকে নাহিদের নাম্বারটা বের করে ফোন করে। দুপুরের খাবার শেষে টেবিলের উপরে রাখা ফাইলগুলো চেক করছিল নাহিদ। এই সময় ফোন বেজে ওঠে তার। মোবাইলের স্ক্রিনে এশার নাম ভেসে উঠতেই তড়িঘড়ি করে কলটা রিসিভ করে। কি ব্যাপার শালিকা, এত জীবন পর দুলাভাইয়ের কথা মনে পড়লো? তা আছো কেমন? ভালো ছিলাম, তবে একটা বিপদে পড়েছি, আর এখন তোমার সাহায্য দরকার নাহিদ ভাইয়া। কি হয়েছে খুলে বলো তো। সার্জিসকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মন বলছে ও একটা বিপদে পড়েছে। প্লিজ ভাইয়া, তুমি ওকে খুঁজে বের করে দাও। তুমি এত চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি, তুমি শান্ত হও। কালো হুডি পরে চেয়ারের সাথে বাঁধা সার্জিসের সামনে কেউ দাঁড়িয়ে আছে। কড়া ডোজের ঘুমের ঔষধ শরীরে প্রবেশ করানোর ফলে জ্ঞান ফিরলেও দৃষ্টিশক্তি স্পষ্ট হচ্ছে না। তাই শত চেষ্টা করেও সামনের অচেনা লোকটার মুখ দেখতে পারছে না সার্জিস। বস, ছেলেটাকে কি মেরে ফেলবো? হুডি পরা লোকটা কোনো কথা বলে না, কেবল হাতের একটা ইশারা করে। তারপর মুখটা সার্জিসের কাছে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে তাকে। আজকের পর আমার আর এশার মাঝে আসার আগে 10 বার চিন্তা করবি। কথাটা বলেই দ্রুত পায়ে লোকটা রুম থেকে বের হয়ে গেল। তারপর রুমে থাকা অন্য একটি লোক সার্জিসের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, যার দরুন আবার সার্জিস জ্ঞান হারায়। আর কয়েক মুহূর্ত পরেই নতুন দিনের আগমন ঘটবে। রাত ও দিনের সন্ধিক্ষণে দূর থেকে ঈশার রুমের বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফজরের আজানটা কানে যেতেই লোকটা বারান্দার দরজা খুলে এশার রুমে ঢুকে পড়ে। যদিও দরজাটা বাহির থেকে আটকানো ছিল, রুমটা বেশ অন্ধকার, তবু আফসা একটা আলো এসে এশার মুখের ওপরে পড়েছে। লোকটা ধীর পায়ে এশার বিছানার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে। তার হাতটা এশার গালে রেখে কপালে ছোট্ট করে একটা চুমু খায়। তারপর তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা চিঠি বের করে এশার বালিশের নিচে রেখে দেয়। রুম থেকে বের হওয়ার আগ মুহূর্তে পেছনে ঘুরে আরেকবার এশাকে দেখে নেয়। ঘুমান্ত এশাকে দেখতে যেন জান্নাতের পরীর মতো লাগছে। লোকটা একটা বাঁকা হাসি দিয়ে বলে, আসিফ আর সার্জিস, কাউকে তোর ধারের কাছেও আসতে দিব না, তুই শুধু আমার। এখন শুধু সময়ের অপেক্ষা, দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দেব, তাহলে তোর আর আমার মাঝে আর কেউ বাধা হয়ে থাকতে পারবে না। সকালে নাহিদের ফোনের শব্দে এশার ঘুম ভাঙে। মোবাইলের স্ক্রিনে নাহিদের নামটা ভেসে উঠতেই দেখে এশা যেন লাগ দিয়ে শোয়া অবস্থায় বসে পড়ে। কাপা হাতে সে ফোনটা রিসিভ করে। হ্যালো ভাইয়া, কোনো খবর পেয়েছি? সার্জিসের সার্জিসের তো কোনো খবর পাইনি, তবে কাল রাত থেকে আসিফও মিসিং। আসিফের মা আর বাবা সকালে থানায় মিসিং রিপোর্ট লিখিয়ে গেছেন, তবে আমাকে দেখে ওনারা অনেক কটু কথাও শুনিয়েছে। যাই হোক, তুমি কিন্তু সাবধানে থেকো। ভাইয়া, তুমি ওনাদের কথায় কিছু মনে করো না, ওনারা মানুষকে মানুষ বলে গণ্য করে না। আমি সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না। নাহিদ ফোনটা কেটে দিলে এশা ফোনটা রেখে দেয়। বিছানা থেকে নামতে নিলে এশা দেখতে পায় বিছানার ওপর একটা কাগজ। কাগজটা দেখে তার মনে একটা সন্দেহ কাজ করা শুরু করে। অন্য কোনো দিন হলে হয়তো এশা কাগজটার দিকে ফিরেও তাকাইতো না, কিন্তু আজ অলৌকিকভাবে এতগুলো খবর পেয়ে
তার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সার্জিস মিসিং হওয়ার একদিনের মাথায় আসিফও গায়েব। এটা কি করে সম্ভব? অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা শেষে এশা কাগজটা হাতে নিয়ে লেখাগুলো পড়া শুরু করে। প্রিয় মোহিনী আমার, তুমি ঠিকই ভাবছো। তোমার স্বামী আসিফ আর প্রেমিক সার্জিসকে কিডন্যাপ করা হয়েছে, আর আমি সেই ব্যক্তি যার কাছে তারা এখন বন্দী। এই দুজনের জন্য যতবার তোমার কাছে যেতে চেয়েছি ততবারই আমি ব্যর্থ হয়েছি। ক্ষণে ক্ষণে তোমার আর আমার মাঝে দূরত্ব বেড়ে গেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি তোমার আর আমার জীবন থেকে এদেরকে চিরতরে সরিয়ে দেব। এতে তোমার পাগল প্রেমিক। লেখাগুলো পড়া শেষ হতেই এশার হাত থেকে কাগজটা নিচে পড়ে যায়। তার বিশ্বাস হচ্ছে না তার জন্য আজ দুজন মানুষের জীবন সংকটাপন্ন। সার্জিসের কথা ভাবতেই এশার চোখ বেয়ে পানির ধারা বয়ে যাচ্ছে। এসা ভালো করে আন্দাজ করতে পারছে এটা কার কাজ। তাই আর দেরি না করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায় সে। এশার সকল কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে লোকটা। এশার চাল চলন দেখে লোকটা বুঝতে পারছে যে এশার কাছে ধরা পড়ে গেছে। তবে তাতে তার চিন্তার কিছুই নেই। আজ না হয় কাল তো তাকে এশার সামনে আসতেই হতো, না হয় একবার 2 দিন আগেই আসলো। তোমার এই বুদ্ধিমত্তাই আমাকে পাগল করেছে এশা। এখন সময় হয়েছে আমাদের সামনাসামনি কথা বলার। অনেক হয়েছে এইসব ইনভিজিবল খেলা। এখন যা হবে সামনাসামনি হবে। কথাটা বলে লোকটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। নিরিবিলি রাস্তার মাঝ দিয়ে প্রাণপণে ছুটে যাচ্ছে এশা। সময়টা তার সাথে বড়ই অদ্ভুত বেইমানি করছে। তা না হলে আজ একটা রিক্সাও রাস্তায় দেখা যাচ্ছে না। আর যেগুলো দেখা যায় সেগুলো ইতিমধ্যে পেয়েছে, সেগুলো তার গন্তব্যে যেতে রাজি হয় না। বাড়তি ভাড়া দেওয়ার কৌশলও আজ ব্যর্থ হয়। তাই উপায় না পেয়ে নিজের পাকে সম্বল বিবেচনা করে গন্তব্যে ছুটে চলে যাচ্ছে তার প্রিয়তমকে বাঁচতে। আজ একটা মুহূর্ত 3টা জীবনের জন্য দামি হয়ে উঠেছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রায় আধা ঘন্টা পর নিজ গন্তব্যে পৌঁছায় এশা। ডুপ্লেক্স বাড়িটার গেটে কাউকে না দেখে চুপিসারে ভেতরে প্রবেশ করে। বাড়ির আশেপাশে কোনো গার্ড, এমনকি মানুষের চিহ্ন পর্যন্ত নেই। মনে হচ্ছে এই মাত্র পৃথিবীর সকল মানুষ বিলুপ্ত হয়ে গেছে। নিরবিচ্ছিন্ন নীরবতাকে কেমন যেন কৃত্রিম ঠাউরাচ্ছে এশার কাছে। মনের মাঝে ঘুরতে থাকা দুশ্চিন্তাগুলোকে প্রশ্রয় না দিয়ে বাড়িটার মেইন দরজার কড়া নাড়ে সে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর কেউ দরজা না খোলায় এশা দরজায় হাত রাখে। অবাক ব্যাপার, দরজাটা খোলাই আছে। এশার মনে আবার একটু হলেও ভয় কাজ করতে থাকে। হালকা করে ধাক্কা দিতেই দরজাটা হাট করে খুলে যায়। তখনই আনুমানিক সকাল 10টা। তবুও বাড়ির ভেতরে আলো বাতাসের যথেষ্ট অভাব দেখে এসা বুঝতে বাকি থাকে না যে কেউ ইচ্ছে করেই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ড্রয়িং রুমের মাঝে দাঁড়িয়ে এসা চিৎকার করে কাউকে ডাকতে থাকে। রোহান হোসেন, আমি জানি আপনি এখন এই বাড়িতেই আছেন। বিবেকবোধ বলতে কিছু থাকলে আমার সামনে আসুন। এই লুকোচুরি খেলা বন্ধ করুন। এশার কথা শেষ হতেই সে দেখতে পায় অন্ধকার থেকে একটা অবয়ব তার দিকে আসছে। চেহারা স্পষ্ট হলে দেখা যায় এটা রোহান। মুখে বাঁকা হাসি নিয়ে এশার দিকে বিপরীত বুকে হাত গুজে দাঁড়ায় সে। আজ কত বছর পর আমাদের দেখা, তাই না এশা? প্রায় 5 বছর পর। আপনার কাজকর্ম আমাদের দেখা হতে বাধ্য করেছে। আপনার সাথে অপ্রাসঙ্গিক কথা বলার রুচি আমার নেই। সার্জিস আর আসিফকে বন্দি করে রেখেছেন বলুন। তোমার ধারণাতীত এমন একটা জায়গায় যেখানে হাজার খুঁজলেও ওদেরকে পাবে না। সার্জিসকে বন্দি রাখলেও আসিফকে ছেড়ে দেওয়া হবে। প্রথম প্রথম ডিভোর্স পেপারে সাইন করতে অস্বীকৃতি জানালে কয়েক ডোজ দেওয়ার পর সাইন করে দিয়েছে। কিন্তু সার্জিসের সাথে কি করেছেন? ওর যদি কোনো ক্ষতি হয় মনে রাখবেন আপনাকে আমি ছেড়ে দিব না। কোল ডাউন মাই বিউটিফুল লেডি, এত হাইপার হওয়ার কিছু নেই। যাই হোক, তুমি কিন্তু দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছো। তোমার এই সৌন্দর্য বরাবরই আমাকে পাগল করে তোলে। রেহান এশার দিকে তার হাতটা বাড়িয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এশার সাথে সাথে পিছিয়ে যায়। তারপর অগ্নি দৃষ্টিতে রেহানের দিকে তাকায়। সার্জিসকে ভালোই ভালোই ছেড়ে দিন। দিতে পারি,
কিন্তু একটা শর্ত মানতে হবে তোমাকে। কি শর্ত? আসিফের সাথে আইনত ডিভোর্স হওয়ার পর আমাকে বিয়ে করতে হবে। আর যদি এটা রাজি না থাকো, তবে কাল সকালে সার্জিসের ডেড বডি তোমার বাসায় পাঠিয়ে দিব। এতটা নিচু মানসিকতার হয়ে গেছেন আপনি? ভাবতেও অবাক লাগছে। বড় ভাইকে নাম ধরে ডাকছেন, লজ্জা লাগছে না? আমার ভাবতেই অবাক লাগছে যে আপনি সার্জিসের ছোট ভাই। সেটা তুমি জানো, আমি জানি, পৃথিবীর অন্য কেউ তো আর জানে না। আর আমি মনে করি না যে তুমি যেচে কথাটা সার্জিসের কানে তুলবে, কারণ এতে সার্জিসেরই কষ্ট বাড়বে, আর কিছুই না। আপনিও ঠিক আপনার বাবার মতোই স্বার্থপর হয়েছেন, যিনি মা হারা এক দুধের শিশুকে তার বৃদ্ধ মায়ের কাছে তুলে দিয়ে অন্য আরেক নারীর সাথে ঘর বেঁধেছিলেন। নিজের ছেলেকে সবকিছু থেকে বঞ্চিত করেছেন, আর আপনার মতো একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছেন। কুলাঙ্গার? এশার মুখে কুলাঙ্গার শব্দটা শুনতেই রেহান হাসিতে ফেটে পড়ে। বাতাসে স্থানচ্যুত হওয়া চুলগুলোকে হাত দিয়ে ঠিক করে ভয়ঙ্কর দৃষ্টিতে এশার দিকে তাকায়, যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠার নির্দয় দৃষ্টি। ঠিক বলেছিস, আমি কুলাঙ্গার। তোকে না পেলে এই কুলাঙ্গার যে কি করতে পারে সেটা তুই নিজের চোখে দেখবি। আমি চাচ্ছি না আমার 3 নাম্বার খুনটার সার্জিস হোক। তাই ভালোই ভালোই বলছি, আমার কাছে নিজে থেকে চলে হাই, নিজেকে রানী করে রাখবো তোকে। আর যদি জোর জবরদস্তি করতে চাস, তাহলে আমার হাতে একজনের প্রাণ যাবে। বউ সাজা শেষ হলে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে নজর হারায় এশা। এই নিয়ে সে 2বার বিয়ের সাজে সেজেছে, কিন্তু ভালোবাসার মানুষটার জন্য নয়, বরং তাদের জন্য যারা তার জীবনকে নরকে পরিণত করেছে। কিন্তু আজ সে এই নরক থেকে নিজেকে মুক্ত করেই ছাড়বে। সকলের অগোচরে একটা বিশ্বের শিশি আঁচলের নিচে লুকিয়ে রাখে। রেহানের সাথে বিয়ে হয়ে গেলে শর্ত মোতাবেক সার্জিসকে ছেড়ে দেওয়া হবে। তারপরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এশা। একবার প্রিয়তমকে হারানোর বেদনা অনুভব করলেও বারবার সহ্য করার ক্ষমতা তার নেই। এশার ভাবনায় সেদে পড়ে দরজা খোলার শব্দে। সাদা পাঞ্জাবির ওপর গোল্ডেন শেরওয়ানি পরে মুগ্ধ নয়নে দাঁড়িয়ে আছে রেহান। ধীর পায়ে এশার সামনে এসে দাঁড়ায় সে। অপূর্ব তোমার সৌন্দর্য, মোহনীয় তোমার মায়া। আমি দেশে ছিলাম না, তা না হলে আসিফের সাথে বিয়ে কিছুতেই হতে দিতাম না। এখন চলো, কাজে এসে গেছে। রেহান এশার হাত ধরে টানতে টানতে এশা বাধা দেয়। আমার শর্তটা মনে আছে তো আপনার? রেহান এশার কথাই মুচকি হাসে। রেহান আলম কখনো কথার বরখেলাপ করে না। তুমি এই রাজি বলার সাথে সাথেই সার্জিসকে ছেড়ে দেওয়া হবে। এশা আর কিছুই বলে না। রেহান তাকে টেনে নিয়ে সোফার অপর পাশে বসায়। এশা আর চোখে সার্জিসকে দেখে। প্রায় বেহুশ ছেলেটাকে 2-3 জন মিলে ধরে আছে। তাও সে নিজেকে ছাড়িয়েই এশার কাছে যেতে চাচ্ছে, কিন্তু শক্তির স্বল্পতার কারণে পেরে উঠছে না। সার্জিস এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে তার, কিন্তু আজ সে তার হাত পা বাঁধা। আপনি কি জান্নাতুল ফেরদৌস এশাকে নিজের স্ত্রী হিসেবে মানতে রাজি আছেন? রাজি। বিয়ের বাকি অংশটা না হয় থানায় গিয়ে করবি। ইউ আর আন্ডার অ্যারেস্ট রেহান আলম। তুই জানিস আমি কে? আমার বাবার নাম শুনলে তোর মতো 2 টাকার পুলিশ অফিসারের প্যান্ট ভিজে যায়। আর তুই কিনা এসেছিস আমাকে, রেহান আলমকে, অ্যারেস্ট করতে? নাহিদ এক হাতে রেহানের ঘাড় ধরে তাকে জোর করে বাসা থেকে তুলে দাঁড় করায়। এই 2 টাকার পুলিশ তো তোর 206টার হাড় ভেঙে 412 টাকা বানাতে পারে। সেটা আজকে দেখতে পারবি। তোর মতো জানোয়ারগুলো কেবল টাকা আর ক্ষমতার কারণে সমাজে বিনা বাধায় ঘুরে বেড়ায়। আর তোর নামে কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি, কিন্তু আজ তোর বিরুদ্ধে আমার কাছে সকল প্রমাণ আছে। তুই নিজে হাতে তোর মা বাবাকে খুন করেছিস, একটা ছেলেকে তুলে এনে আধমরা বানিয়েছিস। আজ তোর সকল পাপের বিচার হবে। অ্যারেস্ট হিম। ঠিক তখনই সার্জিস ভয়ঙ্করভাবে হাসতে থাকে। সার্জিসের হাসির শব্দ শুনে ভয়ার্ত দৃষ্টিতে রেহান তার দিকে তাকায়। তার ভয় পাওয়ারই কথা। এত মার খেয়েও কিভাবে একজন এইভাবে হাসতে পারে? সার্জিস নিজের পায়ে উঠে দাঁড়ায়। রেহানের লোকরা সার্জিসকে ছেড়ে দিয়ে পেছনে সরে দাঁড়ায়। নিজের ছোট ভাইয়ের সামনে দাঁড়িয়ে আগের মতো একটা ভয়ঙ্কর হাসি দেয়। মাই ডিয়ার ছোট ভাই, তুই কি মনে করেছিলি
আমার ভালোবাসাকে তুই আমার কাছ থেকে নিয়ে নিবি আর আমি কিচ্ছু বলবো না, চুপ করে সব মেনে নেব? আরে তুই যেই দিন থেকে এশার উপরে নজর রাখার জন্য লোক ভাড়া করেছিলি সেই দিনই আমি তোর সকল প্ল্যান জেনে গিয়েছিলাম। এসব তো আমার সাজানো নাটক ছাড়া আর কিছুই না। আমার বোকা সহোদর বাবার সকল স্থাবর অস্থাবর তুই যে জোর করে নিজের নামে লিখিয়ে নিয়েছিস সেটা আমি জানি, তাও তোকে কিছুই বলিনি। কিন্তু এইবার আমার জানে তুই হাত দিতে চেয়েছিস, তোকে আমি ছেড়ে দিব এত সহজে? আসিফের বিষয়টা কেবল একটা দুর্ঘটনা মাত্র, কিন্তু তোর ব্যাপারটা পুরোই আমার পাতা ফাঁদ। এখন যা, জেলে বসে নিজের কৃতকর্মের সাজা ভোগ কর। সার্জিস হাসি মুখে এশার দিকে তাকায়, তার মুখেও বিজয়ের হাসি। আমার দেবর এত বোকা, আমি কিনা স্বেচ্ছায় তার কাছে ধরা দিলাম, তাও মনে একটুও সন্দেহ হলো না। সো স্যাড। সার্জিস, তোমার ভাইয়ের কাছ থেকে এটা আশা করিনি। রেহান হতভম্বের মতো সকলের দিকে তাকিয়ে আছে। আসলে সে সকলের তৈরি করা একটা নাটকের অংশ হয়েছে। আসল জগৎ তো সে দেখতেই চায়নি। এমনকি তার পালা লোকগুলো তার সাথে বেইমানি করেছে সেটা বুঝতে নেয় বাকি নেই রেহানের। কাউকে ছাড়বো না আমি, দেখে নিব সবাইকে। আমি আবার ফিরে আসব, তোকে আমি শেষ করে দিব সার্জিস। আরে আগে ফাঁসির দড়ি থেকে বাস, তারপর আমাকে দেখে নিস তুই। নাহিদ রেহানকে বেঁধে নিয়ে যায়, তারপর সার্জিস তার প্রেয়সীর কোমরে হাত দিয়ে তাকে নিজের সাথে লেপ্টে নেয়। এতদিন পর নিজেকে ভালোবাসার মানুষটার বুকে জায়গা নেওয়ায় অনেক শান্তি অনুভব করে এশা। সব মেঘ কেটে গেছে, এখন কাজটা শেষ করে ফেলি। কোন কাজ? কাজী সাহেব তো এখানেই আছেন, তাহলে বিয়েটা সেরে নেওয়া যাক। কিন্তু মুখ থেকে এই রক্তটা দিয়ে আসি। নকল তো, তাও। সার্জিস মুখটা ধুয়ে আসে। রেহানের শেরওয়ানিটা রেখে দিলে ভালো হতো। আমার বাবার খুনি শেরওয়ানি আমি পরবো ভাবলে কি করে তুমি? আমি এইসব কিছুই আমার দরকার নেই, তোমাকে ফিরে পেয়েছি তাতেই চলবে। আরে আমাদের ছাড়া বিয়ে হয়ে গেল নাকি? একটা পরিচিত কণ্ঠ শুনে এসা পেছনে ফিরে তাকায়। এতদিন পর নিজের বোনকে দেখে দৌড়ে গিয়ে শাহনকে জড়িয়ে ধরে। তুমি এসেছো আপু? আমার ছোট বোনের বিয়ে আর আমি আসবো না? উম তা কি করে হয়? ঠিকই তো। তো সাতটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র শালিকা আমার। আমরা না আসলে সাক্ষী হবে কে? নাহিদ ভাইয়া, আজকে তুমি না থাকলে আমরা কখনোই এক হতে পারতাম না। আর এটা আমার দায়িত্ব। তোমরা তো আমাদের মিলিয়ে দিয়েছো আর আমরা তোমাদের। সকলের সম্মতে এশা আর সার্জিসের বিয়ে সম্পন্ন হয়।